লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে, লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে, লাজ লজ্জা রইল না আর, লাজ লজ্জা রইল না আর, কি দেশ উদ্ধার করবে বলে, লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের বিশ্বকবি তার একটি গানের মধ্যে বা কবিতার মধ্যে এটা বলেছেন। তো সেই সোনার বাংলার অনেক সোনার রত্ন এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলা জুড়ে তথা ভারত জুড়ে, এবং ভারত ছাড়িয়ে চলে গেছেন। তো সেই এরকমই একজন রত্ন বাড়িতে আমরা আজকে এসেছি দি কিউরিসিটি সংবাদ বার্তার পক্ষ থেকে। আমি সুনীল আকাশ আলু, আমার সঙ্গে রিপোর্টে এবং ক্যামেরায় আছেন লক্ষ্মীকান্ত দাস ঠাকুর এবং শ্রীকান্ত কদম। আমরা স্বাগত জানাচ্ছি আজকের আমাদের প্রিয় শিল্পী মাননীয় শ্রীযুত অলোক পোড়ে মহাশয়কে। আমরা স্বাগতম জানাচ্ছি আজকেই হেমন্তের শেষ, হেমন্তের অপরাহ্নে শীত আগত। নমস্কার। আমার পক্ষ থেকে এইভাবে উদ্যোগ নিয়ে বাড়িতে এসে যে মতোভাবে উদ্যোগ নিয়েছেন দি কিউরিসিটি সংবাদবার্তার পক্ষ থেকে, আমি অভিভূত, আমি আপ্লুত। আমি একজন সাধারণ মানুষ এবং সমাজের সাংস্কৃতিক কর্মী হিসাবেই আমার পরিচিতি চেষ্টা করছি। তো আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে যে সুনীলবাবু এসেছেন, শ্রীকান্ত কদম এবং লক্ষ্মীদাস ঠাকুর, তো আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের একজন মানুষকে পেয়ে, শিল্পীকে পেয়ে, শিক্ষককে পেয়ে, সমাজকর্মী, সাংস্কৃতিক আন্দোলনে জড়িত বহু বছর ধরে, এবং ওনার কাছে জানতে পারলাম 50টা বছর উনি যুক্ত আছেন ওনার সঙ্গীত সাধনায়। এবং আমরা কিউরিসিটি সংবাদবার্তা খুব অভিভূত হয়েছি। আমরা এটা মনে করি এটা আমাদের কর্তব্য। তো কারণ আমাদের গ্রামেগঞ্জে এরকম অনেক প্রতিভা আছে, তাদের প্রচার নয়, ঠিক প্রসার দরকার। তো সেই প্রসারের আলোতে আনার জন্য আমরা আজকে এসেছি ওনার এই শ্রীপুরের এটি সত্যি অসাধারণ একটি পরিবেশ। এখানে আমরা গ্রাম্য পরিবেশ, ঘাটাল শহর থেকে একটু দূরে, ঘাটাল শহরের উপকণ্ঠেই এটা, যদিও এখানে ডাকঘর হচ্ছে ঘাটাল। তো আমরা একবার চলে যাচ্ছি আমাদের আজকের প্রিয় শিল্পী অলোকবাবুর কাছে, ওনার আত্মপরিচয় সম্পর্কে সেই ছেলেবেলা থেকে। মানে এই মুহূর্তে আমি কিভাবে বলবো, মানে খানিকটা দিশাহারা হয়ে যাচ্ছি। তবুও যেটুকু আমার পক্ষ থেকে বলা যায় আমি সেইটুকু বলারই চেষ্টা করছি। আমার জন্মস্থান হলো ঘাটাল ব্লকের মনসুকা 2 গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রাম। সেখানে আমার জন্ম, সেখানেরই মাটি থেকেই আমরা বড় হয়েছি, এবং সেখানে এখন বর্তমানে বাসস্থান ঘাটাল পৌরসভারই পাশে মনোহরপুর 2 যে গ্রাম পঞ্চায়েত, শ্রীপুর গ্রাম, তো সেখানে বাসস্থান বর্তমানে। কিন্তু বলরামপুর আমার জন্মস্থান। আমি মনে করি আমার জন্মস্থান, আমার কর্মস্থান, আমার বাসস্থান, এটাই আমার কাছে পৃথিবী। আমি সেই মতোভাবেই চলার চেষ্টা করছি। জন্মস্থানেও যোগসূত্র আছে, বাসস্থানেও
কর্মস্থান আমি সেই মতোভাবেই চলার চেষ্টা করি। তো স্যার আপনি, হ্যাঁ, আপনার এবারে জন্ম কত সালে বা পিতৃ পরিচয় মাতৃ পরিচয় একটু অল্প করে সংক্ষেপে তুলে ধরুন, এবং আপনার পড়াশুনো। আমার যে বাবা গৌরচন্দ্র পড়ে, মা আশালতা পড়ে, তাদের আশীর্বাদেই, তাদের আন্তরিকতার আমি আজকে অন্তত কিছু মানুষের সাথে, গুণীজনদের সাথে মেলামেশার, তাদের কিছু সান্নিধ্য পাওয়া, তাদের কথা নিয়ে শেখার চেষ্টা করেছি। তো আমার যেটা বলা, আমার প্রাথমিক যে পাঠ, যে শিক্ষা, বলরামপুর বোর্ড অবৈতনিক বিদ্যালয়, সেখান থেকে মানে 4র্থ শ্রেণী পর্যন্ত, তারপর 5ম শ্রেণী থেকে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, ওখান থেকে হায়ার সেকেন্ডারি তৎকালীন সময়ের শেষ লাস্ট ব্যাচ, অর্থাৎ 1976 সাল উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাশ করি। তারপর ঘাটাল কলেজে, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ভর্তি হই। তখন যে পরিবেশ, সাংসারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, খুব কষ্টের মধ্য দিয়েই চলতে হয়েছে। প্রতিকূলতা, কষ্ট আছে অবশ্যই, একেবারে মানে পুরনো কথা বলতে গেলে খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। চাষবাস করেই বড় হয়েছি। অনেক সময় গেছে যে স্কুল কলেজ করার সুযোগ পাইনি, কিন্তু যখন আমি মানে 10ম শ্রেণী, একাদশ শ্রেণীতে যখন পড়ছি, কোন রুমে পিরিয়ড হয়েছে তাও জানতাম না, কিন্তু পরীক্ষার হলে বসতাম এবং আমি পাসও করতাম। কলেজের ক্ষেত্রেও তাই। কলেজের ক্ষেত্রেও যে আমি রেগুলার কলেজ করার আমার সে সুযোগ ছিল না। তেমন পড়াশোনার সুযোগটা তেমন পাইনি তেমন। না, কিন্তু আমার জিদ, আমার মনোবল আমাকে আজকে এই জায়গাটায় এনেছে। জিদ এবং মনোবল, এছাড়া আমি এতদূর আসতে পারতাম না। এটা আমরা বুঝতে পারছি যে আপনার যে জিদ, মনোবল, প্রচেষ্টা এবং সাংসারিক যে প্রতিকূলতা এবং দারিদ্র্যকে জয় করেছে, তা আমরা বুঝতে পারছি। এবং আপনি তার পরবর্তীকালে এবারে কর্মজীবনে প্রবেশ করলেন কত সালে? আমি তার আগে একটু বলিনি, এনসিসি ক্যাডেটও ছিলাম, সেখান থেকে মনোবল পেয়েছি। কলাইকুণ্ড যে 12 দিনের ক্যাম্প, অন্যান্য ক্যাম্প, সেই ক্যাম্পও করেছি। তাতে নিয়ম শৃঙ্খলা এবং যে সময়ের ব্যবহার, সেই সময়ের ব্যবহারটা, হ্যাঁ একদম, সেইগুলো আমি অর্জন করার চেষ্টা করেছি। তো তারপরে এবারে 1979 সাল, তখন কলেজে পার্ট 2 দেব, ঘাটাল কলেজে পার্ট 2 দেব। আবার সেই সময় থেকে গ্রামের মানুষকে ভালোবেসে, গ্রামের মাটি মানুষকে ভালোবেসে আমি তাদের RLI স্কিমের তৎকালীন সময়ে অল্প বয়সে গ্রামের মানুষ ভরসা করে, আস্থা অর্জন করে কী করে দায়িত্ব দিয়েছে আমি বলতে পারবো না। RLI স্কিমের সেক্রেটারি হই। আবার পঞ্চায়েতের কাজ 1983 সালে পঞ্চায়েতের কাজের সঙ্গে নির্বাচিত হয়েছিল। হ্যাঁ, সে কাজও করেছি, আন্তরিকতার সাথে কাজ করেছি। তো আমি এইটাই বুঝি, যেটা আগে বলছিলাম যে আমি কি বলে জন্মস্থান, কর্মস্থান, বাসস্থান, মানুষ, এটাই আমার কাছে পৃথিবী। এই আপনজন হওয়াটাই আমার কাছে সব থেকে বড় কথা ছিল। সেই মতোই আমার কাজকর্ম, সেই মতো বাবা মা, শিক্ষক, গুণীজনদের কাছ থেকে সেই শিক্ষা পেয়ে এখনও একটা, সত্যি কথা বলতে কি, এখন একটা মানুষ হওয়ার চেষ্টায় আছি। বাহ, এই যে আপনার চেষ্টাটা এখন নিরন্তর প্রচেষ্টা, এবং সেটা এখনো শেষ হয়ে যায়নি। আপনি অবসর জীবনে, আপনি তো প্রাথমিক শিক্ষক ছিলেন আগে, হ্যাঁ কত সালে প্রাথমিক শিক্ষকতা করলেন এবং আপনার অবসর জীবন, তারপরে এখন তো শুনছি আবার একটা আপনি হোসেনপুর, আমাদের রাজনগর জিপির মধ্যে দাসপুর 1 নম্বর ব্লকের যে হোসেনপুর গ্রাম পঞ্চায়েত গ্রামে একটি নতুন যেটা স্কুল কয়েক বছর আগে চালু হয়েছিল, সেখানে শিক্ষকতা করছেন। হ্যাঁ, জুনিয়র হাই স্কুল। আপনার রিটায়ারমেন্ট অবসর জীবনের পর, যে প্রাইমারি স্কুল থেকে রিটায়ারমেন্টের পরে, কারণ আপনি তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে, সেই যোগ্যতা আপনার আছে, আপনি পড়াচ্ছেন এই পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত। তো হ্যাঁ, এবারে বলুন আপনি যে কত সালে আপনার কর্মজীবনে, শিক্ষকতা জীবনে প্রবেশ করেছেন? শিক্ষকতা জীবন 1993 সাল।
1993 সালে প্রাথমিক শিক্ষক হিসাবে আমি সুখচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়, ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, সেখানে যোগদান করি। আন্তরিকতার সাথে যেটুকু শিখেছি, যেটুকু সমাজ থেকে পেয়েছি, বাবা মা সবার কাছ থেকে যেটুকু পেয়েছি, আমার ছাত্রছাত্রীদের সেইটুকু আমি আমার কর্তব্য পালন করার আমি চেষ্টা করেছি। এবার 2017 সালের মে মাসে আমি অবসর গ্রহণ করলাম। তারপর আবার যেহেতু অফিস মহল বিভিন্নভাবে পরিচিতি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যে, তো আমি জানতামও না যে হোসেনপুর জুনিয়র হাই স্কুলের অতিথি শিক্ষক যে পদ খালি আছে। তো সেখানে যোগাযোগ করলাম, বললেন মানে অফিস থেকে, তো আমি গেলাম। সেখানে এখনও আমি কর্মরত আছি। এই যা। আর যেটা বলা, মানে কি বলবো, আমার 1983 সালে আমি যে সঙ্গীত জীবনের আমরা এসছি এবার আপনার সঙ্গীত জীবনটা শুরু হয়েছিল 1983। 1983। আচ্ছা, আপনার প্রথম সঙ্গীত গুরু কে ছিলেন? না, আমার একটু ভুল হয়েছে। 1973 সালে আমার গান শেখা শুরু। আচ্ছা, 73 সাল। 1973 সাল। সেখানে গোবিন্দ মাঝি আমার শিক্ষক হিসাবে প্রাথমিক পর্যায়ে যে ট্রেনিং, সারেগামা পাধানিসা, গোবিন্দ মাঝি, কৃষ্ণ প্রসাদ মাইতি। তারপরে আমার পরিচিত যে রাগ প্রধান কিছু গান শিখব আমাদের মানে ক্লাসিক্যাল মিউজিক আপনি চলে গেলেন। হ্যাঁ, ক্লাসিকে আমি শিখতে শুরু করলাম। কারণ ক্লাসিকে স্যার একটু ইন্টারেস্ট এখন মেদিনীপুরে থাকেন শ্রীমতী লক্ষ্মী হর। আচ্ছা, ওনার কাছে আমি রাগ প্রধান গানে তালিম নিই। তারপর আবার যখন আমি পঞ্চায়েতের কাজের সঙ্গে যুক্ত, হুগলি জেলার ঠাকুরানী চোখে বাড়ি রামদুলাল চক্রবর্তী নাদ সুতির সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশনার। তো ওনার কাছেও আমি তালিম নিই। তালিম নেওয়ার পর যখন 1980 সালে আমি আইপিটিএ অর্থাৎ ভারতীয় গণনাট্য সংগঠনের সাথে যুক্ত হই। উৎপল দত্ত যার ছিলেন আমাদের, উৎপল দত্ত প্রতিষ্ঠাতা ছিলেন আইপিটি। একদম, যাই হোক উৎপল দত্ত সবাই ছিলেন। তো আমি সেই আইপিটি এর সাথে যুক্ত হই। এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। একদম। তো আমরা এই কিউরিওসিটি সংবাদ বার্তা আজকে আরো বিশেষ করে আপনার যে সাংগীতিক জীবন এবং আপনার যে শিল্পীর জীবন, এবং আপনি বললেন গণনাট্য সঙ্গে সঙ্গে আপনি যুক্ত ছিলেন বহু বছর। হ্যাঁ, প্রায় 37-38 বছর। হ্যাঁ, যে গণনাট্য সংঘ কিন্তু প্রতিবাদমূলক গান বা মানুষের গান, মাটির কাছাকাছি মানুষের গান তুলে ধরেন এখনো। হ্যাঁ, সেই মানুষকে ভালোবেসেই আমি এবং গণনাট্য সেই কাজ এখনো করে চলেছেন। তো আপনিও সেই সম্পর্কে বলুন 2-4 কথা এই সম্পর্কে। এখন এই কথা মানে কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। তবুও 1980 সালে আমি বললাম যে গণনাট্য সংগঠনের সাথে আমি যুক্ত হই। তারপর গণনাট্যের গান শিখলাম। গান আমাদের এখানে ঘাটাল ঐকতন শাখা ছিল, তো ওখান থেকে শুরু করি। 1982 সালে তো সব তৎকালীন সময়ের যারা আমার ভালোবাসতেন, যারা আমার গড়ে তোলার ঘাটাল নামক স্থানকে একটা উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিতেন, তো তাদের কাছ থেকে আমরা প্রেরণা পেয়ে 1982 সালে গান লেখা শুরু করলাম। আচ্ছা, ওই সময় আপনারা কি প্রেরণা কার কাছ থেকে পেয়েছেন? হ্যাঁ, প্রেরণা তৎকালীন বিশিষ্ট সমাজসেবী জহর সাঁতরা, বিশিষ্ট সমাজসেবী শেখ ইসরাইল, এরা আমাদেরকে উৎসাহিত করতেন যে মানুষের জন্য, মানুষের সেবার জন্য। আপনারা তখন তো ইয়াং ব্লাড, ইয়াং স্টেজ ফুটছেন, একদম দিয়ে গান লেখা শুরু করলাম। তো মানে বারুদ আছি শুধু একটু মানে আগুন দিলে হবে। তারপরে 1983 সাল গণনাট্যের গান গাইছি, মানুষের গান গাইছি। মানুষের যে মানব আত্মার যে কারিগর, অবশ্যই মানব আত্মার কারিগরই হলো গণনাট্যের প্রধান কাজ। মানুষের সুখ দুঃখ বেদনা যন্ত্রণা উপলব্ধি এবং প্রেরণামূলক গান, বঞ্চনা শোষণ সমস্ত কিছু দিয়ে এবার প্রেরণা, তাদেরকে উৎসাহিত করে প্রেরণা যোগানো, বাঁচার জন্য সংগ্রাম, এই জায়গাটায় কাজ করছিলাম। গণনাট্যের গান গাইছি। 1983 সালে তো আমার তৎকালীন সময় গণনাট্যের নেতৃত্বও বলা যায় শুভেন্দু মাইতি, অমল নায়ক, ওরা একটা কবিগান দেখলাম, শুনলাম, সেই কবিগানকে তোলার চেষ্টা করলাম। শুভেন্দু মাইতির লেখা আমরা আজকাল বিভিন্ন পত্রিকায় পড়েছি, ওনার লেখা শুভেন্দু মাইতির। হ্যাঁ হ্যাঁ, তো আমিও আমার খুব ভালো লাগে, ওনার লেখা ভালো লাগতো শুভেন্দু মাইতি। তাদের সান্নিধ্যে আপনি এসেছেন। হ্যাঁ,
তো 1983 সালে কবি গানটা পেলাম এবং কবি গানটা শুরু করলাম। আচ্ছা, কবি গান, এবার কবি গান একে ভয় ভয় করছে, কবি গান তো কখনো কিন্তু দেখলাম যেটা সব থেকে এক হচ্ছে ভালোবাসা, দুই হলো অনুশীলন। এই দুটো কাজকে মাথায় রেখেই আমি সেই যে তৎকালীন সময়ে যে কবি গানের শিল্পী হয়ে গেলাম, আমি এটা মানে আমি এখনো পর্যন্ত আমি দিশাহারা, মানে ভাষায় প্রকাশ করতে আমাদেরকে পারছি না। এইটাই আকৃষ্ট করেছে যে আপনি শিক্ষকতার জীবন বা গণনাট্য আন্দোলন বা এইসব মধ্যেও যে কখন আপনি একটা নিজে শিল্পী হয়ে গেছেন এবং একটা বড় মানুষ হয়েছেন। শুধু তাই না, আপনার বাড়িতে যখন এলাম এবং আপনার সঙ্গে এর আগে যখন কয়েক বছর আগে পরিচিত হয়েছে, দেখেছি যে আপনি এত রসিয়ে রসিয়ে কথা বলেন। তো সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটা কথা মনে পড়ে যাচ্ছে যে রসি নেওয়া কথা বললে বসিয়ে দেবে। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, তার একটা শিশুকে বলেছিলেন, আমরা নটি বিনোদী নাটকে দেখেছি। তো এই রসবোধটা কিন্তু আপনাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে, কারণ এবং জীবনকে, জগৎকে, সংসারকে আপনি খুব দেখলাম এত সরলভাবে নিয়েছেন। আমার শরৎচন্দ্রের উপন্যাসেও পেয়েছি তার, বা আরও বিভিন্ন সাহিত্যিকদের, কবি সাহিত্যিকদের লেখা পড়ছে যে জীবনকে, জগৎকে সহজ করে নেওয়াটা এত সহজ ব্যাপার নয়। বিশেষ করে এই জীবন সংগ্রামে, এত জীবন সংগ্রাম এত কঠিন কষ্টের। আমরা এবার চলে যাচ্ছি। তো আপনি তো ধরুন এই যে তরজা গান, বা ধরুন আপনার যে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন, তো এরকম কয়েকটা উল্লেখযোগ্য অনুষ্ঠানের কথা বলুন যেখানে আপনি গান গেয়েছেন, শুধু ঘাটাল নয়, ঘাটাল বাদ দিয়ে অন্যান্য জেলাতে। এবার বলছি যে পরিসরটা আপনার। আমরা যে কবি গানটা তৎকালীন সময়ে করতাম, এক হচ্ছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। অবশ্যই এই প্রেক্ষাপটে আমরা কবি গানটা কমপক্ষে 2 ঘন্টা করতাম। ঘাটাল মহকুমার প্রায় সর্বত্রই, সে একবারে চন্দ্রকোনা থেকে, পলাশচাবড়ি থেকে আপনার ক্ষীরপাই, রামজীবনপুর, এদিকে কুলটিগিরি, এখানে শিবরা, আপনার দাসপুর 2 নম্বর ব্লক, মানে দাসপুর 2 নম্বর 1 নম্বর ব্লক, মানে মহকুমা, ঘাটাল, তারপর চন্দ্রকোনা রোড, শালবনী, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, যেখানে কবি গানটা একদম একদম। এবং কলকাতায় বলছি এবার, তারপরে বীরসিং। হ্যাঁ, তো একটা কথা আছে ইংলিশে, বিহাইন্ড দি সাকসেস অফ এ ম্যান দেয়ার ইজ এ ওম্যান। প্রত্যেকটা পুরুষ মানুষের সাফল্যের পেছনে একটা মহিলা থাকেন। তো আপনার স্ত্রীর সাথে আমাদের মাননীয় বৌদিমানের সঙ্গে কথা একটু বলছিলাম যে আজকে যে অলক পড়ে, কবিয়াল অলক পড়ে, বা শিক্ষক অলক পড়ে, বা সাংস্কৃতিক কর্মী, সামাজিক কর্মী অলক পড়ে, তার পেছনে আপনার স্ত্রীর বা আপনার পরিবারের একটু অবদান। অবশ্যই অবশ্যই, মানে ও যদি না, আমার স্ত্রী মানে চায় না, সে যদি না সহযোগিতা না করতো, সে ছেলে মেয়েদেরকে সে সামালতো। আমি সারাদিন সকাল থেকে বেরিয়ে চলে যেতাম, সারাদিন রাত্রি 9টা 10টা। মানে আমার সৌভাগ্যবান আমাকে বলতে হবে, মেয়ে বারাসাত মহকুমার ইংলিশ নিয়ে পড়েছিল, ইংরেজি, তার হাই স্কুলের শিক্ষিকা মেয়ে। হ্যাঁ, আর ছেলে, একটি ছেলে একটি মেয়ে। ছেলে হচ্ছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বিটেক করছে, কম্পিউটার সায়েন্স এটা করছে। তো কৃতি, এবং আপনি আপনার কথা বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে আর কি, যে আপনি সত্যি সৌভাগ্যবান পিতা হিসাবে। তো আপনি ব্যর্থ নন। তো এদিক থেকে খুব ভালো লাগছে, ঈশ্বরকে ধন্যবাদ। তো এবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। যাই হোক, যেটা এবার না বললে নয়, এটা করেছি কবি গানগুলো, মানে বললাম প্রায় 1200-র উপরে, মানে গোটা ঘাটাল আমার অবিভক্ত মেদিনীপুর জেলা, এবং ওই যে হুগলি, হাওড়া, কলকাতা পর্যন্ত, কলকাতা পর্যন্ত পরিবেশন করেছি। হ্যাঁ, তার আগেও বহু জায়গায়, একেবারে কেশিয়াড়ি, খড়গপুর, সর্বত্র 1000 স্টেজ পারফরমেন্স করা চারটিখানি কথা নয়, কিন্তু বরং বেশি, আমার মনে হয় বেশি। 1200 স্টেজ পারফরমেন্স, স্টেজ প্রোগ্রাম করে না, কন্টিনিউ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, 2 ঘন্টার নিচে নয়। এবং আমরা জানি যে শ্রোতাদের মাঝে মাঝে এরকম অনুরোধ আসে, তখন শেষ করা যায় না, 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে যায়। হ্যাঁ, যাই হোক, যিনি ঢোলক বাজান এবং আপনার ঘুঙুর বেঁচে যায়। আচ্ছা, আমরা অনেকক্ষণ কথা বলছি, তো আপনার একটা গান শুনে নিই আমরা। এটা কবি গানটা, একটা গান শুনে, এবার কবি গানটা, আচ্ছা কবি গানের পর্বটা শেষ করে দিই। হ্যাঁ, একটা কবি গান শুনে নিই, একটুখানি 2 লাইন শুনি না। হ্যাঁ, যেহেতু আমরা আড্ডার মতো দিচ্ছি, একটা দর্শকরা এটা আড্ডা, একবারে এটা হচ্ছে পারফেক্ট আড্ডা, খাঁটি আড্ডা। তাহলে এবং আমরা শ্রোতা বন্ধুদের কাছে এভাবেই পৌঁছে যাব যে শিল্পী অলক পড়ে। আমি কিউরিওসিটি সংবাদ বার্তা আমরা চাই যে মানুষের হৃদয়ে প্রবেশ করতে চাই আমরা।
আমরা সবসময় চেষ্টা করে এসেছি আমাদের সংবাদ বার্তার পক্ষ থেকে যে চিরাচরিত খবর থেকে বেরিয়ে এসে আমাদের সমাজের যারা সমাজ সেবায় যুক্ত, বিভিন্ন কাজে যুক্ত, হয়তো তারা প্রচারের মাধ্যমে আসতে পারে না, হ্যাঁ, আমরা চাই অবশ্যই। আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রতিভা উঠে আসুক। প্রসারের আলো। তো এবং বর্তমানে আপনার স্বরচিত শুনলাম তো, আপনার স্বরচিত অনেক কবিতা এবং গান আছে, নিজেই সুর দিয়েছেন। তো এরকম একটা কবি গান বা ছড়া গান বা যে কোনো একটা গান শোনান আপনি। এই বিদ্যাসাগর নিয়ে যে তৎকালীন সময়ে প্রতিক্রিয়াশীল বনাম প্রগতিশীল, এটা আপনি লিখেছেন? এইটা নিয়ে কবি গানটা লেখা। আচ্ছা, এটা শোনান আমাদের, দু লাইন শোনান না আমাদের। আচ্ছা, শোনাবো। তো এবারে মূল উদ্দেশ্যটা কি লিখব, কি ভেবে ভেবে চিন্তা করে করে দেখলাম, যদি প্রতিক্রিয়াশীল বনাম প্রগতিশীল, তাহলে তা যদি হয়ে থাকে তাহলে আমরা যে রসবোধটাকে জাগাতে হবে, কিভাবে জাগানো যাবে। তো যার কারণে সেই বিদ্যাসাগরের যে ছোটোবেলায় যেটা বাল্যকাল যেটা, সেখানে ধানের শীষ চিবিয়ে খেত, তো আবার তারপরে কি বলে ডান পিঠে ছিলেন, তারপরে কে বাটুল বলে ডাকতো, ঘাড় কেঁদো বলতো। তো এইসব পড়ে যখন এইগুলো পেয়ে গেলাম, তাহলে বিদ্যাসাগরের শৈশবটা একটা হলো। ওই যে ওই মাইলস্টোন, একদম। বিদ্যাসাগর কি করতেন ছোটবেলায়, সরিয়ে দিতেন। এবারে যে ওই হেঁটে হেঁটে তখন তৎকালীন সময়ে কলকাতা যে মাইলস্টোনটা চেনা, তো এইসব নিয়ে বিদ্যাসাগরের শৈশব নিয়ে একটা। তারপরে বিদ্যাসাগরের যে সব থেকে যেটা বড় অবদান, যে নারী শিক্ষা। তখনকার ব্রাহ্মণ বৈদ্য ছাড়া নারী শিক্ষার অধিকার ছিল না। তো সেগুলো যখন পড়ে আমি জানতে পারলাম, তখন আমি ওই তাহলে নারী শিক্ষা একটা প্লট হলো, শৈশব একটা, নারী শিক্ষা একটা। তাহলে আর একটা পয়েন্ট ছিল বিধবা বিবাহ, যে আইন করেছিলেন বিধবা বাল্যবিবাহ রোধ। এই যে কতগুলো পয়েন্ট। আর তৃতীয় নম্বর আর একটা পয়েন্ট ছিল যে দেশপ্রেম, মানুষকে ভালোবাসা, সবার উপরে। মানে সে কলেরা রোগীর চিকিৎসা করা, হোমিওপ্যাথি চিকিৎসা করা, মানুষের আপদে বিপদে যে ঝাঁপিয়ে পড়া, সাহায্য করা, দান করা, এই যে কাজ। হ্যাঁ, আমি আমার কবিগানে উল্লেখ করেছি, সৎকর্মের মধ্যে কুকর্ম সুকর্ম, এটা বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে বর্ণ পরিচয় পেয়েছি। তারপরে আবার যে সৎকর্মের মধ্যে আমি উল্লেখ করেছি, জানি না আমি বাড়াবাড়ি করেছি কিনা, আপনারা আছেন শ্রোতা, তারা যে সৎকর্মের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভগবানকে দেখতে পেতেন, সৎকর্ম কর্ম। তো সেই যে মনোবল, বিদ্যাসাগরের উক্তিও আছে, যে মানুষ যখন অসহায় দুমুঠো অন্নের জন্য হাহাকার করবে, তখন আমি ভগবান ভগবান বলবো। সাধারণ স্বামী বিবেকানন্দ তার এই কথা বারবার বলতেন, ভগবান আছে মানুষের মধ্যে। সাধারণ পোশাক পরতেন, আর যখন আবার অন্য কেউ, মানে যারা আশ্রয় নেই, যাদের কিছু নেই, কিংবা পোশাক, তাকে ভালো পোশাক দিতেন, নিজের সাধারণ পোশাক করে ঘুরতেন। এই যে মানসিকতা, এবং ঋণ করে দিতেন, এমন সময় নিজের টাকা নেই, ঋণ করে দিয়েছেন। সে তো মাইকেল মধুসূদন দত্ত থেকে, মানে সেই আমি মানে আমার মাথায় কিছু নেই, ওই জন্য বিদ্যাসাগরকে ধ্যান জ্ঞান করে বিদ্যাসাগর নিয়ে কবি গানটা আমি বিদ্যাসাগরের আমি বিপক্ষে বলছি, বিদ্যাসাগরের বিপক্ষে সেই কবি গানটা আমি কয়েকটা ছন্দে আমি বলার চেষ্টা করছি। হ্যাঁ, বিপক্ষে বলছি, আর পক্ষেও একটু বলবো। তাহলে শুরু করি। আচ্ছা, তাহলে আমি নারী শিক্ষাটাই আমি এখন ধরলাম, নারী শিক্ষা বিষয়েই আমি বিদ্যাসাগরের বিপক্ষে বলছি। লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে, লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে, লাজ লজ্জা রইল না আর, লাজ লজ্জা রইল না আর, কি দেশ উদ্ধার করবে বলে, লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে। সবাই শিখবে যদি লেখাপড়া, ঘর ঝাড় দিবে কি পুরুষেরা, সবাই শিখবে যদি লেখাপড়া, ঘর ঝাড় দিবে কি পুরুষেরা। ফাই ফরমাজ কে শুনিবে, ফাই ফরমাজ কে শুনিবে,
ওই থাকবে না সব অবলারা, লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে, মেয়েরা সব শিক্ষা নিবে ঘর সংসার কে সামলাবে, মেয়েরা সব শিক্ষা নিবে ঘর সংসার কে সামলাবে, কি শিক্ষার জন্যে মাতোয়ারা এইসব বিদ্যাসাগর কেন ঘটালে, লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে, জেলায় জেলায় স্কুল গড়ে বাহাদুরির সব সীমা ছাড়ে, জেলায় জেলায় স্কুল গড়ে বাহাদুরির সব সীমা ছাড়ে, নিজ অর্থ ব্যয় করে সব, নিজ অর্থ ব্যয় করে সব এই কেঁচো খুঁড়ে কেউটে আনলে, লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে, মেয়েরা শিখলে লেখাপড়া হতেই হবে স্বামী হারা, মেয়েরা শিখলে লেখাপড়া, তৎকালীন সময় ছিল লেখাপড়া শিখলে মেয়েরা স্বামী হারা হবে, মেয়েরা শিখলে লেখাপড়া হতেই হবে স্বামী হারা, কি সুন্দর ছিল রীতিনীতি, কি সুন্দর ছিল রীতিনীতি, এখন হতে হবে ছন্ন ছাড়া, লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে, পুরুষদের রইবে না কিছু হিসেব চাইবে সব কিছু, পুরুষদের রইবে না কিছু হিসেব চাইবে সব কিছু, দয়ার অবতারে কি করলে, দয়ার অবতারে কি করলে, হলো পুরুষতন্ত্রের পড়া কচু, লেখাপড়া শিখবে কিনা ঘরবন্দি মেয়ে ছেলে। আপনাকে থামাতে আমার কষ্ট হচ্ছে, কিছু করার নেই, আমাদের সময় আসলে সময়ের, সবাই সময় নিগড়ে বন্ধ, কারণ সময় চোখে রাখাচ্ছে আমাদেরকে। তো আমরা সত্যি এই যে বিদ্রুপাত্মকভাবে বিদ্যাসাগরকে তুলে ধরা, এটা তো বুকের পড়া থাকতেই হয়, আর কতটা শিল্প বোধ থাকলে এটাকে তুলে ধরা যায়, একটা শিল্পীর এইখানেই সার্থকতা। সত্যি আমরা অলোকবাবু বা অলোকদাও বলি আমরা খুব কাছের মানুষ হিসাবে, সত্যি অসাধারণ। না একটু আরেকটু না বললে, এইটা বিপক্ষে বললাম, পক্ষে অন্তত একটু বলতে, ঠিক আছে। এবারে যেটা বলা একটু অন্তত দু চারটে ছন্দ বলি পক্ষে। কি বলিব আজ তোমাকে, তবু আছো ঠায়ে দাঁড়িয়ে, যাবে কোথায় নাই ঠিকানা, শুকনো গাঙের নৌকা চড়ে, কি বলিব আজ তোমাকে। এটা হলো বিদ্যাসাগরের পক্ষে যিনি বলছেন। দেখো চেয়ে সমাজটাকে, তোমার মতাজ ঘোরে বিপাকে, স্কুল কলেজ হয়েছে কত, শিক্ষার গতি রুখবে বাকে, বিদ্যাসাগরের ছিল ভাবনা নিরক্ষর আর রবে না, তাই তার চেষ্টার ফলে ঘরে ঘরে বই পড়াশোনা, খাদ্য বস্ত্র বাসস্থানার শিক্ষা স্বাস্থ্যের হয় দরকার, এ কথাটি পরিপাটি তোমার কথা শুনবে না আর, বাঁচতে গেলে চাই শিক্ষা, মনুষ্যত্বের পাবে দীক্ষা, শিখবে সবাই লেখা পড়া, বলবে না খুব মূর্খ বোকা, ছিল না কারো লেখা পড়ার ব্রাহ্মণ বৈদ্য ছাড়াই অধিকার, আজকে ভেবে বলো তুমি কি হয়েছে আগে অবিচার, ছেলে মেয়ে আজ নার্স ডাক্তার টিচার আর ইঞ্জিনিয়ার, গড়ছে কেমন জীবনটাকে, গর্ব হয় তোমার আমার, লেখাপড়া শিখলে নারী বিধবা হবে তাড়াতাড়ি, বিদ্যাসাগর ভাঙালো ঘুম করেছে কি বাড়াবাড়ি, নারীরও তো আছে শক্তি কাজকর্মে নাই খামতি, সংসার জীবন হবে সফল ভেবে বলো লাভ না ক্ষতি, এখনো আছে, এখনো আছে বলা যাবে। শুনতে শুরু করি তো দর্শকরা মানে আগ্রহী হয়ে যাবে, আমাদের শ্রোতা বন্ধুরা সত্যি এটা আরো শুনলে আমাদের ভালো লাগতো। তো আমরা এবং চলে যাচ্ছি একটা অন্য পর্বে। আপনার যে এই ধরুন সৃষ্টিশীল জীবন, এই সৃষ্টিশীল জীবন যে আপনার এই জীবনের মধ্যে একটা প্রশ্ন, এটা অনেক শিল্পীকে প্রশ্ন করা হয় যে শিল্পী অলক পড়ে না শিক্ষক অলক পড়ে না সমাজকর্মী অলক পড়ে, এই তিনটে পরিচয়ের মধ্যে কোনটাকে বেশি আপনি গর্ববোধ করেন? আমি সত্যি কথা বলতে কি, আমার যেটা এই মুহূর্তে প্রশ্নটা খুব কঠিন, তবুও আমার কাছে যেটা মনে হয়েছে যে শিক্ষকতাটাই আমার কাছে প্রধান, কারণ ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার একদম এক নম্বর শিক্ষক। এবার দ্বিতীয় নম্বর যদি বলা হয়, তখন আমার কাছে হলো ওই সাংস্কৃতিক মানে কাজকর্ম, গান, কারণ এইটুকু আমি শিখেছি এবং বোঝার চেষ্টা করেছি, আমার উপলব্ধি আমার অনুভূতি মতো এই শিল্পকলা চর্চা অনুশীলন সংস্কৃতির যা কিছু এখানে স্নেহ মায়া মমতা ভক্তি শ্রদ্ধা বিনয় প্রার্থনা এগুলো জাগরিত হয়, যা মনুষ্যত্ব মানে আমরা মানুষ শ্রেষ্ঠ জীবের যে সম্মান
সেই সম্মানটা ওই অনুশীলন থেকেই অনুভূতিটা জাগরিত হয়। আচ্ছা, বা অনুশীলন থেকে অনুভূতি জাগরিত হয়, একটা দারুণ কথা শুনলাম আজকে। তো ওই জন্য আমরা বুঝতে পারছি, আমরা দেখি সংবাদ বার্তা, যে আপনি শিক্ষকতার জীবন এখনো ধরে রেখেছেন আপনার অবসর জীবনের পরেও, এবং এটা 65 বছর পর্যন্ত চলবে আপনার আগে। হ্যাঁ, এবং সেটা কয়েক মাসের মধ্যেই মানুষ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি না, হয়তো আপনার কাছে কষ্টকর, তবে সেটা কষ্ট হবে না, কারণ আমাদের শিল্পী অরক পড়ে আছেন, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী অরক পড়ে আছেন। আচ্ছা, তো এবার একটা কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা, শিল্পীর জীবনে অনেক ওঠা পড়া হয়, এবং ব্যক্তিগত বিভিন্ন মানুষের ব্যক্তির জীবনে ওঠা পড়া হয়, সেখানে প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ বেদনা, কষ্ট এবং অবহেলা, এরকম কোনো স্মৃতি আপনাকে এখনো কষ্ট দেয় বলুন তো? হ্যাঁ, মাঝে মধ্যে একটু কষ্ট পাই, কিন্তু সেই উত্তরণটা ঘটানোর চেষ্টায় আছি একমাত্র শুধু মানুষকে ভালোবেসে। মানুষই আমাদের কাছে, আমি এরকম কথা বলি যে মানুষকে কিছু যেটুকু উপলব্ধি অনুভূতি হয়েছে, উপলব্ধি হয়, অনুভব হয়, অনুভূতিতে ধরা পড়ে, সেইটা আমি মানুষের কাছে যে ন্যায় নীতি বোধ যতটুকু পারা যায়, আমার কবিতা, আমার ছড়া, আমার গানের মধ্যে আমি মানুষকে কিছু মেসেজ দিয়ে যেতে চাইছি, এবং সেই মেসেজ মতোই আমি চলার চেষ্টা করছি। যেমন জনস্বাস্থ্যের উপরে, জনস্বাস্থ্য, তাতে ডেঙ্গু, শৌচাগার, বনসৃজন, আবর্জনা নিয়ে যেমন আমার অন্তত কম 7খানা গান মহকুমার তথ্য দপ্তর, আচ্ছা, তথ্য সংস্কৃতি দপ্তর থেকেও ওখান থেকে লোকশিল্পীরা নিয়ে গিয়ে তারা অনুশীলন করছে, গান করছে। এটা গানকে নিয়ে, আমার গানকে নিয়ে ওখানে জমা আছে। হ্যাঁ, ওটা আমার গান আছে। আমাদের সৌভাগ্য যেটার মধ্যে মানুষের আমরা নিতে পেরেছি। সে আমার মহকুমার তথ্য দপ্তর ওটা জমা আছে, ওখান থেকে তথ্য সংস্কৃতি দপ্তর ওটা জমা আছে, এবং সেটা ওখান থেকে সব। আবার কখনো কখনো দেখা হয়ে গেছে যখন মাঠে সুর দিয়ে, মাঠেই তাকে শুনিয়ে সে গান সুর করে নিজে গাইছে। মানে কি বলবো, আমার ভাষা নেই, স্পিচলেস ভাই। হ্যাঁ, এইরকমও। মলকদা, এবারে আপনার আরেকটা কথা বলছি, এই যে আপনি বললেন যে আপনার এটা পাওনা, আমার গান তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আজকে অন্য শিল্পী গাইছে, কিন্তু আপনার কোনো কষ্টের স্মৃতি যেটা কষ্ট দেয় এখনো, কিছু অপ্রাপ্তি রয়ে গেল এখনো অবধি, যে মনে হয় একটা অপ্রাপ্তি রয়ে গেছে এবং একটা শূন্যস্থান রয়ে গেছে, এটা পেলে ভালো লাগতো আরো, আমি এটা পেলাম না, যে রাজ্য সরকারের কাছ থেকে বা অন্য কোনো সরকারি ভাবে সহযোগিতা বা আরো পুরস্কার এই ধরনের মনে হয় না? আমি ওই কোনো কিছু পাওয়ার প্রত্যাশা আমি করিনি। এই যে সরকারি দপ্তর থেকে যে গানগুলো চলছে, আমি তো মানুষের মঙ্গলের জন্য লেখা, মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে মানুষের যে ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা বা সহযোগিতা, এটা আপনার সবচেয়ে বড় প্রাপ্তি। একদম একদম, অপ্রাপ্তির বেদনা নেই। না 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 না, এটা খুব দারুণ পয়েন্ট। না, আমার ওই যে মানুষের জন্য আমার কোনো সরকারি স্বীকৃতিও নেই, কিন্তু আমার গান লেখা চলছে, এটাই আমার কাছে জীবনের বড় প্রাপ্তি। এবারে যেটা আমাদের লক্ষ্মীকান্ত বলছিলেন, যে বর্তমান প্রজন্মকে, যেহেতু আমি একজন ছাত্র, আপনারই ছাত্র, এই যে যুব সম্প্রদায়কে আপনি কি বার্তা দেবেন শিল্পী হিসেবে বা শিক্ষক হিসাবে? ওর আগে আমি একটা কোশ্চেন আমার মনে আসলো, জিজ্ঞেস করবো। অবশ্যই, এটা দরকার। যে আমরা তো পুরো যুব সমাজের হয়ে কাজ করছি এখন, যতটা পারছি এখন। আপনি তো আগের সঙ্গে যদি তুলনা করে এই যুব সমাজের সঙ্গে তুলনা করেন, তাহলে কতটা ডিফারেন্স আপনার মনে হয়? যে আগের যুব সমাজের যতটা কাজ করতে এখনকার দিনে, আপনারা যখন যুবক ছিলেন, সেই প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করে একটু বলেন আমাদের। হ্যাঁ, এখন যেটা আমার জানি না বলাটা কীরকম হবে, এখন বর্তমান যে একবিংশ শতাব্দী চলছে, মূল্যবোধের অবক্ষয়টা চলছে। মূল্যবোধ, মনুষ্য জীবনে যে মূল্যবোধের অবক্ষয়টা চলছে, এ থেকে মানে উত্তরণটা একমাত্র আমি যতটুকু আমি শিখেছি, বাবা মা আর শিক্ষকই এই উত্তরণটা ঘটাতে পারে। বাবা মা আর শিক্ষক, এছাড়া উত্তরণ ঘটানো সম্ভব নয়। বাবা মা আর শিক্ষক এদেরকেও তৈরি হতে হবে, এদেরকেও তৈরি। এরা যদি শুধুমাত্র ওদের দিকে আঙুলটা তোরা ঠিক না না না, ওরা মোবাইল নিয়ে ঘাঁটছে বা ওরা অ্যান্ড্রয়েড সবসময় মগ্ন আছে। চ্যারিটি বিগিনস এট হোম। অবশ্যই চ্যারিটি বিগিনস এট হোম, লক্ষ্মীকান্ত দারুণের কথা বলেছেন। তো এই যে আমাদের বাড়ি থেকে শিখতে হবে, বা আমাদের বাবা মাকে, শিক্ষকদেরকেও, আমাদের শিক্ষকদেরকে সংযমী হতে হবে। কারণ আমরা মোবাইল ঘাঁটবো, আমরা ঘুরে বেড়াবো, আমাদের মধ্যে কোনো সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ নেই। আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছাত্রছাত্রী হতেই পারে একদম,
তো বাহ, এটা খুব ভালো একটা একটা অনুসরণ যদি আমরা, যেমন বিদ্যাসাগর, আমি বিদ্যাসাগরকে অনুসরণ করছি, তার কর্ম, তার চিন্তা, তার ভাবনা, তার যে এইটাকে নিয়ে অবশ্যই, অনুসরণ তার করতে, মনন, হ্যাঁ। তেমনি সেই অনুসরণ করার জায়গাটাও বর্তমানে কমে যাচ্ছে। অবশ্যই। তাহলে মানে আমাদেরকে এমন তৈরি হতে হবে যে আমাদেরকে যেন আমাদের পরবর্তী প্রজন্ম বা ইয়াং একদম একদম ঠিক, অনুকরণ বা অনুসরণ করে। একদম একদম ঠিক। অবশ্যই ঠিক। আর একটা কথা যে এর এই মোবাইল কিংবা এইসব মানে কি বলে, সমস্ত আছে। এইসব ব্যবহার করতে করতে যে ধৈর্য ধরা, সংযত থাকা, মূল্যবোধকে জাগিয়ে তোলা, বাবা মা বংশ গ্রাম এর মর্যাদাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, অবশ্যই। এই বোধের জায়গাটাও ক্রমশ এখন কলকা হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, আমরা সেই আমাদের স্কুল জীবনে পড়েছিলাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো এখনো সে একই কথা, বিজ্ঞানের যেমন আশীর্বাদ তেমন অভিশাপ। তো যেমন আমরা ইউজ করবো বিজ্ঞানকে, একদম, তো একদম। মোবাইল ফোন ইউজ করলেই যে আমরা খারাপ হয়ে যাবো এমন কোনো ব্যাপার না। একদম। তো কিন্তু সে ইউজ করা শিখতে হবে আমাদেরকে। একদম। আচ্ছা, এবারে একটা চলে যাচ্ছি, আমরা পেয়েছি একটা অ্যালবাম, শ্রোতা বন্ধুকে দেখায়। তো এই দেখতে পাচ্ছেন এটা, এখানে আমার ঠিকানা বলে একটা অ্যালবাম, বিভিন্ন স্বাদের বাংলা গান। তো এখানে দেখতে পাচ্ছি হৈমন্তী শুক্লা, শ্রীকুমার চট্টোপাধ্যায়, শ্রেয়াদা বন্দ্যোপাধ্যায়, সনদ দে, সুস্মিতা গোস্বামী, ওই বাবা বড় রাঘব চট্টোপাধ্যায়, আমাদের ইয়াং জেনারেশনের শিল্পী রাঘব চট্টোপাধ্যায় শিশুমেলাও গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রিয় শিল্পী অলোকপুরের গানও আছে। তো আমরা সত্যি দি কিউরিওসিটি সংবাদবার্তা, এটা খুব আমাদের খুব ভালো লাগছে, এবং এটা আমাদেরও প্রাপ্তি যে অলোকদাকে বা আমাদের মাননীয় অলোক পড়ে মহাশয়কে, শিক্ষক অলোক পড়ে, সঙ্গীত শিল্পী অলোক পড়ে এবং কবিয়াল অলোক পড়েকে আমরা আজকে তুলে ধরতে পেরেছি শ্রোতা বন্ধুদের কাছে, আমাদের এলাকার কাছে এবং গোটা বাংলার কাছে, বা নেট দুনিয়ার কাছে, গোটা নেট দুনিয়া এখন এই ভিডিওটা যতদূর অবধি www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এখন তো মুঠোর মধ্যে গোটা পৃথিবী। তো আরেকটা জিনিস আছে যেটা আমার জানতে খুব ইচ্ছে করছে, যে আমাদের স্যারের সমস্ত গান লেখা দেখলাম, যুব সমাজের জন্য আপনার কিছু যদি কথা বলেন, যে আপনার লেখা কিভাবে যুব সমাজকে উদ্বুদ্ধ করবে, বা কিছু যদি লিখে থাকেন সেগুলো যদি আমরা প্রায় শেষের পথে, এই ইন্টারভিউটা শেষের পথে চলে যাচ্ছি। তো আমরা এবারে আপনি শেষ করুন দু চার কথা দিয়ে, লক্ষ্মীকান্তর যে কথাটা আর আপনার ব্যক্তিগত কথা দিয়ে আমরা প্রায় শেষ করব। যুব সমাজ কিভাবে দেখে, আপনাকে দেখে কিভাবে উদ্বুদ্ধ হবে? তো আমি আচ্ছা এইটাকে এইটার কথা একটু বলে নিই। এইটা যে 11টা গান আছে, 11টা গান এটা ওই টালিগঞ্জের ফিল্ম সার্ভিস স্টুডিওতে রেকর্ডিং। এ ব্যাপারে যে আমাকে সহযোগিতা করেছেন, হলদিয়াতে বাড়ি গোপাল অধিকারী, এবং সহযোগিতা করেছেন, পূর্ণ সহযোগিতা করেছেন গোপাল অধিকারী, অমর নায়ক সহযোগিতা করেছেন। এই গানের সুরও দিয়েছেন কল্যাণ সেন বরাট, মাননীয় কল্যাণ সেন বরাট মহাশয়। আবার হ্যাঁ, এবং মানে মানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মানে তখন 80-র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো সুরকারদের, হ্যাঁ সেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়ও গানের সুর দিয়েছেন। ওখানের বাড়ি, এনাদের মতন সুরকারদের কাছে যেতে পেরেছি আমার লেখা গান নিয়ে, 11টা গান, হ্যাঁ, তো যেতে পেরেছি, এইটাই আমার কাছে বড় পাওনা। এখনও গান আমি রচনা করছি, এখনো মনে হয় যে টোটাল 30টা মতন গান আমার এখনো রচনা করেছে। আপনার লেখা চলুক এবং নিরন্তর আমরা চাই এটা। সুরও দেওয়ার চেষ্টা করছি, সুরও দিই, পার্টিকুলার কটা সুর দিয়েছি বলতে পারবো না, কিন্তু সুরও আমি অনেকগুলোতেই সুর প্রয়োগ করেছি। আমরা এটাই চাইবো। হ্যাঁ, এটা চলুক। আমরা জিজ্ঞেস করছিলাম স্যার একটু যুব সমাজের জন্য আপনার বার্তা বা আপনার কি ধরনের লেখা? যুব সমাজের সম্বন্ধে আমি একটা নাটকও লিখেছি যুব সমাজকে, মানে যুব, যেটা বিবেকানন্দর মানে ভাষায় বলতে গেলে, যুব সমাজ তোমরাই সব পারো, সেই চেষ্টা তোমাদের করতে হবে। বলছি স্বামীজি বলেছিলেন যে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, প্রত্যেকটি আত্মার মধ্যে অনন্ত শক্তি আছে। একদম সেই শক্তিটা জাগরিত, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে, আমাদের সেই প্রতিভাটাকে তুলে বের করতে হবে। এই যে সেই আগে বলছেন যে এটা মানে আমার অনুভূতি মতো এইসব কথা আমি বলে ফেলি। শ্রম, এটা বিদ্যাসাগর কথা, শ্রম, সময়, নিষ্ঠা অর্থাৎ মনোসংযোগ আর চেষ্টা, এইটা যদি যে যুবক সমাজ যদি যেটাকে টার্গেট করে নিয়ে, লক্ষ্য নিয়ে যদি সে কর্মটা পালন করে যায় এবং যথা সময়টাকে ব্যবহার করে, সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। যুব সমাজের একটা বার্তা, আমি এটা নিয়ে একটা গান লিখেছি। আমি গানটা
এমনি গাইছি না, আমি বাণীটা শুধু বলছি। হ্যাঁ, না গেউ করতে দু লাইন করুন না, কি আছে। বন্ধুরে আফসোসে হয় না কোনো ফল, আফসোসে হয় না কোনো ফল, সময় মতো করলে রে কাজ, সময় মতো করলে রে কাজ, হবে না বিফল, আফসোসে হয় না কোনো ফল। দেখো দিনটা যায় যে চলে, আসবে না আর কোনো কালে, না থেকে ওই বাঁধা ধরায়, না থেকে ওই বাঁধা ধরায়, লক্ষ্যে অবিচল, আফসোসে হয় না কোনো ফল। গড়তে জীবন নিয়ম মেনে, কর্ম থাকুক সযতনে, ইচ্ছে পূরণ হবেই হবে, ইচ্ছে পূরণ হবেই হবে, যদি থাকে মনোবল, আফসোসে হয় না কোনো ফল। তবে আমাদের আফসোস রয়ে যাচ্ছে, আমরা না একটা কথা আছে না, অলবাবুকে থামাচ্ছি আমরা, ফলের আশা করো না, কর্ম করে যাও। অবশ্যই। তো আমাদের খারাপ লাগছে, আমাদের আফসোস লাগছে, আপনার গানের কথা দিয়ে রেস দিয়ে বলি, থামিয়ে দিতে যে হচ্ছে আমাদের বারবার। থামাতে হচ্ছে, কারণ আমাদেরকে সময় চোখ রাখাচ্ছে। তো আমরা পরবর্তীকালে চেষ্টা করবো আবার শিল্পী আলোকপড়াকে আরো তুলে ধরার। আমরা দি কিউরিওসিটি সংবাদদাতার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা, কবিতার একটুখানি প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা শেষ পর্যায়ে এসে গেছি। তো কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে একটা ছড়া। আচ্ছা, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে শেষ, ওটা দিয়ে আমরা আমরা ওটা দিয়ে শেষ করব। হ্যাঁ, কবিগুরুকে দিয়ে শেষ করবো। অবশ্যই আমাদের নমস্য, আমাদের বিশ্বকবি, আমাদের প্রিয় কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরুকে দিই অলোকবাবুর আজকে যে সাক্ষাৎকার, এবং শ্রোতা বন্ধুদেরকে আমরা অশেষ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাদের এই অনুষ্ঠান আশা করছি ভালো লাগবে, এই আশা নিয়ে কবিগুরুর ছড়া দিই শেষ হবে। আজকে আমাদের শিল্পী অলোকপোড়া, প্রিয় অলোকপোড়ে মহাশয় শেষ করবেন, আর আমরা শ্রীকান্ত কদম ক্যামেরায়, এবং আমি সুনীল আকাশ আলু এবং লক্ষ্মীকান্ত দাস ঠাকুর, দি কিউরিওসিটি সংবাদ বার্তা। একটি ছড়া আমার কি বলে ছোট ছোট শিশুদের, যে কবিগুরুর যে লেখাগুলো পেয়েছি তারই একটা করে লাইনকে তুলে নিয়ে আমার অনুভূতি মতো আমি কবিগুরুকে স্মরণ করছি, শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছি একটি আমারই রচিত একটি ছড়া দিয়ে। কোথায় তুমি কবিগুরু, পাই না তোমার দেখা, তবুও মনের আধার কোণে তুমিই আলোর রেখা, তাতা থই থই নাচের তালে তোমায় খুঁজে পাই, কি গাবো আমি গেয়ে গান মনটাকে জুড়াই, আছো তুমি সবখানেতে সকল সুখে দুঃখে, সহজ পাঠের ছড়ার সুরে ভাসো চোখে চোখে, অন্ধকানাই গায়ে গান তারও আছো সাথে, খুশির হাওয়ায় লাগাও দোলা বিশ্বজনমতে, বিশ্বজনমাতে, ধানের শীষের উদ্য ছায় খেলো লুকোচুরি, হৃদয়ে মাঝে দাও ধরা তাই তো তোমায় সরি। আপনি আপনার শেষ কথা, শুভেচ্ছা আমাদেরকে, আমাদের দর্শকদেরকে জানিয়ে দিন। তাদের আমি মানে মানে অভিভূত, আপ্লুত। আমার বাড়িতে এসে আমার মতন একজন সাধারণ সাংস্কৃতিক সমাজের কর্মী হিসাবে কাজ করার চেষ্টা করছি, যে মতো উদ্যোগ উৎসাহ নিয়ে এসে যে মতো আমার কথা এবং যতটুকু শিখেছি গুণীজনদের কাছ থেকে পেয়েছি আপনারা নিলেন, আমার পক্ষ থেকে দি কিউরিওসিটি সংবাদ বার্তার আপনারা মাননীয় সুনীল কবি এবং সাহিত্যিক সুনীল বিকাশ আলু, আমার সুনীল আকাশ আলু এবং আমার স্নেহের শ্রীকান্ত কদম এবং লক্ষ্মীকান্ত দাস ঠাকুর এসে এই মতো যে নিলেন, আমার পক্ষ থেকে পুনরায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা যারা শুনবেন, আমার হয়তো কিছু কথা বলে ফেলেছি,
তবে যদি আমার মনে হয় যে যদি দুটো বাক্য কিংবা 5টা বাক্যও যদি যুক্তি থাকে, যদি মানে গ্রহণযোগ্যতা থাকে, আপনারা সেইটাকে আত্মস্থ করে নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের মানবিক মূল্যবোধটা জাগরিত হয়ে সমাজটাকে, আমরা সমাজকে, মনুষ্যত্বটাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই আমার এই আজকের সব বলা যায়নি, আমার তাহলে এই বলাটুকু যেটুকু অভিজ্ঞতা অনুভূতি আমি বললাম, আপনারা সেটা গ্রহণ করবেন। 5টা বাক্য, তাতে আমার এই সার্থকতা আমি পাবো। আর আবারও আমি শ্রোতা বন্ধুদেরও নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।